আজকের বিষয় সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র। তিনি কি এবার রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন? এই বিষয়টি নিয়ে এখন বাংলাদেশ আওয়ামী লীগে এবং আওয়ামী লীগের বাইরে, বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশের বাইরে এ নিয়ে এখন চর্চা আছে। যদিও আওয়ামী লীগের নেতারা অনেকেই বলে থাকেন যে সজীব ওয়াজেদ জয় শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হবেন, অর্থাৎ তিনি তার মায়ের স্থলাভিষিক্ত হবেন, এটি পূর্ব নির্ধারিত। কিন্তু কবে হবেন, কখন হবেন, কিভাবে হবেন, এই বিষয়গুলি নিয়ে এখনো দলে কোনো পূর্ণাঙ্গ আলোচনা হয়নি। আমার কাছেও ব্যক্তিগতভাবে কিন্তু এরকম কোনো দিন তারিখের খবর নেই যে অমুক দিন বা অমুক সময় তিনি, অর্থাৎ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হবেন বা আরও বেশি সক্রিয় হবেন, এরকম কোনো সুনির্দিষ্ট খবর আমার কাছে নেই। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনাবলী, কিছু বিষয় সামনে আসছে যেখান থেকে মনে হচ্ছে যে একজন ব্যক্তি যখন রাজনীতিতে সক্রিয় হন, সেই সক্রিয় হওয়ার মুহূর্তে যে কর্মকাণ্ডগুলি বা মধ্য দিয়ে তারা তাদের উপস্থিতি জানান দেন, তার কিছু কিছু বিষয় কিন্তু সজীব ওয়াজেদ জয়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে যে আল জাজিরাকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তার মায়ের বয়স হয়েছে এবং তিনি অবসর নিতে চান, অর্থাৎ তিনি আর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির পদে থাকবেন না। কিন্তু কবে শেখ হাসিনা পদ থেকে সরে যাবেন সেটা জয় স্পষ্ট করেননি, কিন্তু বলেছেন যে তার মা দেশে ফিরতে চান এবং দেশে ফিরে তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান, অন্তত আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব থেকে অবসর নিতে চান। এই জায়গায় কে তার স্থলাভিষিক্ত হবেন সেই প্রসঙ্গ জয় জাননি। এর আগে শেখ হাসিনা এবং জয় দুজনেই বলেছেন যে আওয়ামী লীগের সভাপতি বা শীর্ষ পদে সবসময় শেখ পরিবারের কেউ বসবে, এইরকম কোনোটি বিষয়টি নির্ধারিত নয়। শেখ হাসিনা যে এই পদে আছেন প্রায় ৪৫ বছর, সেটা দলের নেতা কর্মী সমর্থকদের সিদ্ধান্ত। এখন জয় যে সক্রিয় হতে চাইছেন তার আরও একটি বড় বিষয় হচ্ছে যে তার মায়ের অবসর সংক্রান্ত বিষয়টি কিন্তু আওয়ামী লীগের তরফে, শেখ হাসিনার তরফে জয়ের মুখ দিয়ে প্রথম বিশ্ব মিডিয়াকে জানানো হয়েছে বা বাংলাদেশবাসীকে জানানো হয়েছে। সেটি হচ্ছে আল জাজিরার সাক্ষাৎকার। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে জয় আমেরিকা থেকে ভার্চুয়াল মারফত যুক্ত হয়েছিলেন। সেখানে তিনি একটি জোরালো ভাষণ দিয়েছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। খুবই জোরালো, আমি বলবো যে সাম্প্রতিককালে এতটা জোরালো, গোছানো, আবার একই সঙ্গে পরিশীলিত, কিন্তু বেশ ধারালো, বেশ ওজনদার ভাষণ সাম্প্রতিককালে শোনা যায়নি। এবং জয় যে সাক্ষাৎকারগুলি দিয়েছেন তার মধ্যে আল জাজিরার সাক্ষাৎকার খুবই প্রশংসিত হয়েছে। এবার এই যে ভার্চুয়াল মারফত যে তিনি সংযুক্ত হয়েছিলেন, সেখানে যেটা লক্ষণীয় যে তিনি তারেক জিয়াকে আক্রমণ করেছেন। এই প্রথম একেবারে নাম করে, তারেক জিয়ার নাম করে তিনি তারেক জিয়াকে আক্রমণ করেছেন। এই বিষয়টি খুব লক্ষণীয় এবং সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যে তারেক জিয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে কি কি বিপদ বাংলাদেশের সামনে উপস্থিত হতে পারে। এই কথা বলতে গিয়ে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, যাকে এখন আমেরিকা তাদের জেলে বন্দি করে রেখেছে মাদক পাচার এবং দুর্নীতির অভিযোগে, জয় বলেছেন যে সজীব ওয়াজেদ জয়, তার সম্পর্কেও কিন্তু আমেরিকার কাছে তার দুর্নীতি নিয়ে ফাইল আছে। অর্থাৎ 2007-08 বা 2006-08 এই সময়টাতে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক জিয়া, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, যে অভিযোগে তাকে জেলে যেতে হয়েছিল এবং পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়ায় তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। জয় বলছেন যে সেই সময় মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর একজন কর্মকর্তা তিনি ঢাকায় এসে তারেক জিয়ার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দিয়েছিলেন যে তাদের কাছেও তারেক জিয়ার দুর্নীতির সাক্ষ্য প্রমাণ আছে। জয় বলছেন যে এইরকম একজন ব্যক্তি যখন প্রধানমন্ত্রী হবেন তখন তার পক্ষে আমেরিকাকে চ্যালেঞ্জ করে বা আমেরিকাকে অখুশি করে কোনো সরকার পরিচালনা করা একেবারেই অসম্ভব। কারণ যখনই সে আমেরিকার বিপক্ষে যাওয়ার চেষ্টা করবে বা বাংলাদেশের স্বার্থ একতরফা দেখার চেষ্টা করবে, তখনই আমেরিকা তাকে ফাইল দেখিয়ে দেবে। অর্থাৎ সেই ফাইল, যেই ফাইলে তারেক রহমানের সম্পর্কে অনেক রকম দুর্নীতির অভিযোগের নথিপত্র, প্রমাণপত্র রয়েছে। জয় বলেছেন যে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে একেবারে বাংলাদেশের স্বার্থে কাজ করতে শুরু করেন
তাহলে এমনটা হওয়া অসম্ভব নয় যেমনটি হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বা অতীতে পানামার ক্ষেত্রে আমেরিকা যা করেছে। জয় স্পষ্ট করেছেন যে আমেরিকা ভেনেজুয়েলা এবং পানামাতে যা করেছে সেটা ভালো কি মন্দ এই বিতর্কে তিনি যাচ্ছেন না। তিনি শুধু স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমেরিকার আইন আছে যে তারা যে কোনো দেশের যে কোনো মানুষকে অপরাধী সাব্যস্ত করে, এমনকি তিনি যদি একজন রাষ্ট্রপ্রধানও হন তাকেও তারা গ্রেপ্তার করে এনে জেলে পুরে দিতে পারে, আমেরিকার জেলে পুরে দিতে পারে। যেমন এই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকার জেলে পুরে রাখা হয়েছে। জয় এই যে কথাগুলি বলেছেন এর সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ যে কথা শেখ হাসিনা বারে বারে বলেন যে বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে যাচ্ছে, অনেকটা গিয়েওছে। ইউনূস সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি, অনিয়ম, অনাচার, মানবাধিকার হরণ, মব ভায়োলেন্স, নারীর অধিকার হরণ, অর্থনৈতিক বিপর্যয়, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি, এই সব বিষয় বলেছেন। কিন্তু সবচেয়ে গুরুতর যে বিষয়টি বলেছেন আমার মনে হয় সেটি হচ্ছে যে তারেক জিয়াকে তিনি আক্রমণ করেছেন, এবং এই রকম একটি বিষয়ে আক্রমণ করেছেন যে এমন একজন ব্যক্তি বিএনপির তরফে প্রধানমন্ত্রীর প্রার্থী, যিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে এই পরিণতি হতে পারে যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত অবমাননাকর হবে। জয় যদিও একথাও মেনে নিয়েছেন যে বিএনপি একদিন না একদিন সরকার গড়তই, অর্থাৎ তার মায়ের সরকার বা আওয়ামী লীগের সরকারই বাংলাদেশ শাসন করতো এমনটি নয়, কিন্তু কোন পরিস্থিতিতে বাংলাদেশে বিএনপির শাসন আসতে চলেছে সেইটা জয় ব্যাখ্যা করে বলেছে যে এটা দেশের জন্য মোটেই ভালো কিছু হবে না, বরং দেশের মান মর্যাদার জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হতে চলেছে। জয় এই যে কথাগুলি বলেছেন, তারেক জিয়াকে যেভাবে আক্রমণ করেছেন, সেখান থেকে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের গত 4.5 দশকের রাজনীতিতে আমরা যেটা দেখেছি যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা রাজনীতির একেবারে গোড়ায় কিছুদিন যৌথ আন্দোলন করেছিলেন, এরশাদ বিরোধী আন্দোলন যেটাকে বলা হয়, কিন্তু তারপরে তাদের মধ্যে ছিল সাপে নেউলের সম্পর্ক। দুজনেই দুজনের দলে সর্বোচ্চ পদে বসেছেন এবং দুজনেই কিন্তু রাজনীতিতে অসম্ভব সফল। বলা চলে যে এই উপমহাদেশে এমন সাফল্য, দুজন নারীর এমন সাফল্য কিন্তু নজিরবিহীন। কারণ অন্তত বিগত 40-50 বছর, মানে ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানে বেনজির ভুট্টো তাদের মৃত্যুর পরে আর কোনো নারী রাজনীতিক এইভাবে কিন্তু দুটো দেশের মানে একটা দেশের নিয়ন্ত্রক হিসেবে নিজেদের তুলে ধরতে পারেননি। এখন শেখ হাসিনা, আমি একটা ভিডিও এর আগে করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে নতুন করে ভাবতে হবে। সেই ভাবনাটা হচ্ছে যে এটাই যে শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের সাপে নেউলের সম্পর্ক ছিল, কিন্তু এখন বিএনপির সর্বময় কর্তা তারেক রহমান, তাকে শেখ হাসিনার পক্ষে আক্রমণ করাটা অত্যন্ত কঠিন হবে এই জন্যে যে তিনি তার পুত্র সম এবং তার সঙ্গে তিনি রাজনীতি করেননি, সমসাময়িক রাজনীতিবিদ তিনি নন। ফলে একটা নতুন মুখ দরকার। তাই জল্পনা ছড়াচ্ছে যে তাহলে কি জয় পূর্ব নির্ধারিত সময়ের থেকে একটু আগেই দলের দায়িত্বে আসছেন এবং দলের মুখ হতে চলেছেন। সেই কারণেই কি তিনি প্রধান প্রতিপক্ষ দলের 1 নম্বর ব্যক্তিটিকে আক্রমণ করলেন। তারেক জিয়া এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান, ফলে তাকেই সজীব ওয়াজেদ জয় আক্রমণ করেছেন। ফলে একটা রাজনীতির ন্যারেটিভ হয়তো বাংলাদেশে বদল হতে পারে। আরও একটা কারণে এটা জরুরি বলে মনে হয়, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার তাদের দমন পীড়ন, তাদের নানা রকম সিদ্ধান্তের দ্বারা আওয়ামী লীগ নানাভাবে আক্রান্ত। কিন্তু নির্বাচিত সরকার এলে পরে আওয়ামী লীগ হয়তো দেশে ফিরবে, তাদের নিষেধাজ্ঞা উঠে যাবে, শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের সাজা সেগুলোও হয়তো রিভিউড হবে। কিন্তু এগুলি হলে পরেও আওয়ামী লীগ যদি দেশে ফেরেও প্রশ্ন হচ্ছে যে কে নেতৃত্ব দেবেন। শেখ হাসিনার 78 বছর বয়স, তিনি সুস্থ আছেন, অনেকেই বলেন বয়সের তুলনায় বেশি সুস্থ আছেন, কিন্তু তারপরেও এই বয়সে তার পক্ষে খুব বেশি ছোটাছুটি করা, দিনরাত সাংগঠনিক কাজ করা হয়তো সম্ভব হবে না। সেক্ষেত্রেও নতুন মুখ দরকার। ফলে আওয়ামী লীগের আগামী দিনে নতুন মুখ হচ্ছেন জয়, এইরকম একটা জল্পনা শুরু হয়েছে। এবার এটা জল্পনা যেমন একটা দিক, তেমনি কতগুলি বাস্তব দিক হচ্ছে যে জয় যে দলে ডানা মেলতে শুরু করেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি যে সাক্ষাৎকার একের পর এক দিচ্ছেন সেখানে কিন্তু দলের কথা বলছেন, তার মায়ের কথা বলছেন। ফলে দলে তিনি ডানা মেলতে শুরু করেছেন। তিনি দলের সোশ্যাল মিডিয়ার গোটা বিষয়টা তিনি দেখভাল করেন। তিনি দলের কিছু কিছু মানে শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যোগাযোগ রাখেন সাংগঠনিক প্রয়োজনে, যেগুলি পর্দার অন্তরালে তিনি করছেন। কিন্তু জয়ের এখনকার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে
জয় কিন্তু নিজেকে প্রস্তুত করেছেন রাজনীতির ময়দানের জন্য বা রাজনীতিকে মোকাবিলা করার জন্য। এখন এই যে নতুন পরিস্থিতি, এই নতুন পরিস্থিতিতে জয়ের উপস্থিতিটা সত্যি আগামী দিনে কোন দিকে যায় সেটা দেখার। আওয়ামী লীগের বহু নেতা কর্মী সমর্থকের সঙ্গে কথা বলে বুঝতে পারছি, তারা বলছেন যে সজীব ওয়াজেদ জয় বা জয় ভাই, তাদের জয় ভাই, তিনি দলে ডানা মেলতে শুরু করেছেন। অচিরেই তিনি বাংলাদেশের রাজনীতির আকাশেও উঠতে শুরু করবেন। চলেন কিছু মানুষের পেছনে একদম আগুন ধরিয়ে দিই। বর্তমান সময়ে অর্থাৎ বিগত কয়েক সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি একটা শ্রেণী অনলাইনে রটানোর চেষ্টা করছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে। এখন আমার তাদেরকে প্রশ্ন, আগামী নির্বাচনটা কি 12 ফেব্রুয়ারি নির্বাচন? 12 ফেব্রুয়ারি নির্বাচনের আছে আর কয়েকদিন, এক সপ্তাহ। তাহলে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে? হ্যাঁ, আপনারা এমনটা বলতে পারেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না, নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে। আপনারা আরেকটা ভাবে বলতে পারেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে এই নির্বাচন বেশি দিন স্থায়ী হবে না, অর্থাৎ যে সরকার গঠন করবে সেই সরকার বেশি দিন থাকতে পারবে না। পরবর্তীতে আরেকটা নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে, একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এবং সেই ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এটা যৌক্তিক, এটা আপনারা বলতে পারেন, কিন্তু এই যে রটাচ্ছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে, আপনারা কি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে কথা বলতেছেন? 12 ফেব্রুয়ারির হাতে আছে কয়দিন? আওয়ামী লীগের অধিকাংশ নেতা জেলে, কেউ দেশের মধ্যে নাই, কিভাবে নির্বাচনে অংশ নেবে? আপনারা বলতে পারেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না, এরকম একটা সম্ভাবনা আছে। অনেকেই গুজব বলে চালিয়ে দিতে পারেন, বাট আমি তো কখনো গুজব রটাই না, আপনারা নিশ্চয়ই জানেন। যদি গুজব রটাইতাম তবে আমারও ভিউ, সাবস্ক্রাইবার আরো অনেক অনেক বেশি বেড়ে যেত। যেটা অনেকেই করে থাকে, চটকদার শিরোনামে চটকদার গুজব রটায়, ওইটা আমাকে দিয়ে হবে না, কারণ আমি ইউটিউব থেকে ইনকামের জন্য আসি নাই, ভিউ ব্যবসা করার জন্য আসি নাই। আমি সঠিক তথ্য এবং আমার আদর্শিক দায়বদ্ধতার কারণে আমি ইউটিউবে কথা বলার চেষ্টা করি, যতটুকু পারি আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাই, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। যাই হোক, কয়েকটা তথ্য দেওয়ার জন্য মূলত হুট করে ভিডিওটা বানাচ্ছি। তথ্যগুলো হলো, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ নির্বাচন বানচাল করা বলেন কিংবা নির্বাচনে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা বলেন না কেন, পাকিস্তান থেকে লস্করে তৈয়বা এবং জৈশে মোহাম্মদের প্রায় 13 জন জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে বিমান বাংলাদেশের একটা ফ্লাইটে। আপনারা নিশ্চয়ই জানেন, সুদখোর ইউনূস করাচি টু ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার কোনো ভিসা লাগতেছে না, অন অ্যারাইভাল ভিসাতে যে কেউ যাচ্ছে এবং আসতেছে, অর্থাৎ বাংলাদেশে যাচ্ছে, পাকিস্তান যাচ্ছে, পাকিস্তান থেকে বাংলাদেশে আসতেছে। সেই সুযোগটা কাজে লাগিয়ে জামাত লস্করে তৈয়বা এবং জৈশে মোহাম্মদের 13 জন জঙ্গিকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। সেই জঙ্গি কারা, কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কোন ফ্লাইটে আসছে, সবকিছু হাতে আসার পর আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা আপনাদের জন্য সতর্ক বার্তা। এবং সেই জঙ্গিরা রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকাতে একটা পুরান বিল্ডিং অবস্থান করতেছে। সেই বিল্ডিংটা একটা জামাত নেতার শ্বশুরের, সেই নেতার নামটাও আমি জানতে পারবো হয়তো বা আজকে রাতের ভিডিওতে কিংবা পরবর্তী দিন আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো, কে কোথায় আছে, কে কোথা থেকে আসছে, কার নাম কি, কাদের পাসপোর্ট কিরকম, সবকিছু জানতে পারবেন। সেকেন্ড তথ্য হলো, প্রায় 20 লক্ষ নতুন ভোটার জামাত ঢাকা শহরে প্রবেশ করাচ্ছে, ধীরে ধীরে নির্বাচনের আগের দিন পর্যন্ত তারা প্রবেশ করাবে। অর্থাৎ 20 লক্ষ ভুয়া ভোটার জামাত সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ঢুকাবে, যাতে করে ঢাকার যে আসনগুলো আছে, রাজনৈতিক আসন, এই আসনগুলো জামাত তাদের নিয়ন্ত্রণে নিতে পারে, জামাত তাদের আধিপত্য বিস্তার করতে পারে, জামাত যেন সন্ত্রাসী কর্মযোগ্য করে হলেও এই ঢাকার আসনগুলো তাদের রাখতে পারে। এখন অনেকে বলতে পারেন বিএনপি তো অনেক শক্তিশালী দল, যুব দল, ছাত্র দল, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যে দল তাদের প্রধান কার্যালয়ের সামনে থেকে বালুর ট্রাক সরাতে পারে না, সেই দল জামাতের সাথে টিকতে পারবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কারণ এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির থেকে কয়েক শত গুণ শক্তিশালী জামাত। সুতরাং জামাতের কাছ থেকে কোনো কিছু আদায় করা, কোনো কিছু নিয়ন্ত্রণে নেওয়া, আধিপত্য বিস্তার করা, এইটুকু সক্ষমতা বিএনপির মধ্যে নাই। আপনারা যে যেমনটাই ভাবেন না কেন, এটাই সত্যি, এটাই বাস্তব। সেই জায়গা থেকে জামাত সুযোগটা কাজে লাগাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে লোকজন প্রবেশ করাচ্ছে, যাতে করে তারা আধিপত্য বিস্তার করতে পারে। এবং যে জঙ্গিদেরকে আনা হয়েছে, সেই জঙ্গিদের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে তারা জঙ্গি হামলা চালানোর একটা পরিকল্পনা করেছে, গোয়েন্দা তথ্য সেটাই বলতেছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে গত 1.5 বছরে জামাত তাদের জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়েছে, অর্থাৎ যারা মাদ্রাসার শিক্ষার্থী, যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে তুলে এনে মাদ্রাসায় পড়াশোনার কথা বলিয়ে তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা সশস্ত্র ভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং পুলিশের লুট হওয়া যে অস্ত্রগুলো আছে, প্রত্যেকটা অস্ত্র বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এই অস্ত্রগুলো দিয়ে
এই জঙ্গিদেরকে আপনারা দেখবেন 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের একদিন বা দুদিন আগে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করাবে। এটা আমার মন গড়া কথা না, গোয়েন্দা তথ্য। এখন আপনারা আমাকে গুজববাজ বলতে পারেন, আমি তো ভাই অন্যদের মতো গুজব রটাই না। এখন যেটা সত্য, যে ইনফরমেশন পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন এর শতভাগ মিলবে কিংবা মিলবে না এটা কিন্তু আমার দায়িত্ব না, আমি আবার দায়িত্ব নিয়ে বলতেছি এগুলা সত্য কথা। এখন ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, এটা একান্তই পলিটিক্যাল বিষয়। এখন রাজনীতিতে যে কোনো সময় যে কোনো ধরনের পরিবেশ সৃষ্টি হয়, প্রেক্ষাপট বদলাতে বেশি একটা সময় লাগে না। বাংলাদেশের রাজনীতি তো জোয়ার ভাটার মতো, যে কোনো সময় জোয়ার আসে, যে কোনো সময় ভাটা যায়, দক্ষিণা হাওয়ার মতো আসে আবার চলে যায়। সুতরাং এগুলা নিয়ে আপনারা আবার আমাকে সিরিয়াসলি বললেন না আমি গুজববাজ। যে তথ্যগুলো পেয়েছি হুট করে, দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে ভিডিওটা শুট করতেছি, আপনাদেরকে জানানো প্রয়োজন ছিল, সে কারণে জানানো। এবং গতকাল রাতে সিলেটে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে একটা বিশাল সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে প্রায় 40 জনের মতো আহত হয়েছে। এখানে নিহতের সংখ্যা এখন আমরা জানি না, তবে হয়তো বা 2-4 জন নিহত হয়েছে, সেটা মিনিস্ট্রি মিডিয়াতে আসেনি। আমাদের সোর্স যদি তথ্য দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা সন্ধ্যার ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি জানি না বিএনপি কি ভাবছে, বিএনপি আসলে কোন ঠাসা হয়ে যাচ্ছে, তারা কি আদৌ বুঝতে পারছে কিনা আসলে আমার মাথায় আসতেছে না। আলটিমেটলি জামাত বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অনেক বেশি শক্তিশালী। বিএনপি জামাতের সাথে কোনোভাবেই টিকতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ জামাতের আছে সুসজ্জিত বাহিনী, যাদের হাতে আছে অত্যাধুনিক অস্ত্র। জামাতের এই সুসজ্জিত বাহিনী, জঙ্গি, আরো বিভিন্ন মৌলবাদী সংগঠন, তারা একত্রিত হয়ে জামাতের পারপাস সার্ভ করতেছে। বিএনপির ছাত্রদল, যুবদল কোনোভাবেই ওই উত্তর না দক্ষিণ যুবদলের নয়ন আর চাপা দিয়ে কখনো নির্বাচনে জয়ী হওয়া যায় না। বিএনপির সর্বনাশ হয়ে গেছে। এখন বিএনপির বাঁচার একমাত্র পথ কি জানেন? বিএনপির ভাইয়েরা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের বলে দিই, আপনাদের বাঁচার একমাত্র পথ নির্বাচন বয়কট করা। অন্যথায় গলায় রশি পড়বেই, এখান থেকে কেউ রক্ষা পাবেন না। নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় সেক্ষেত্রে হা ভোট জয়যুক্ত হবে, আর হা ভোট জয়যুক্ত হওয়া মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও তিনি তার সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতে পারবেন না, এককভাবে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবেন না, সংসদে যাইতে পারবেন না, গণপরিষদ নামে একটা গ্যারাকল তার উপর চাপিয়ে দেওয়া হবে। যদি হা ভোটের পর সুৎখুরি ইউনূস এবং তার ডিপ স্টেট দালাল এবং তার জামাতি আব্বারা যদি চেষ্টা করে বাংলাদেশে একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রণয়ন করবে কিংবা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে, সেক্ষেত্রে তারেক রহমান হবে প্রধানমন্ত্রী হয়েও ভেলকা। আর যদি বিএনপি ক্ষমতায় না যায়, জামাত এবং হা ভোট জয়যুক্ত হয়, সেক্ষেত্রে সবার প্রথম ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে তারেক রহমানকে। এবং কি ভাইয়া 21 আগস্ট গ্রেনেড হামলার কারণে তারেক ভাইয়া যদি গ্রেফতার হয়ে যায় সেই মামলার কারণে, তবে অবাক হবার মতো কোনো ঘটনা ঘটবে বলে আমার মনে হচ্ছে না। এবং তারেক ভাইয়া যদি ইংল্যান্ডের নাগরিকত্ব বাদ দিয়ে তিনি চলে আসেন বা এসে থাকেন, কিংবা তার ইংল্যান্ডের পাসপোর্ট যদি না থাকে, তিনি কিন্তু আর অন্য কোনো দেশ রাজনৈতিক আশ্রয়ে যাইতে পারবেন না, চাইতেও পারবেন না, এবং কি লন্ডনেও ফিরতে পারবেন না। গতকাল দেখলাম লন্ডনে তার যে বাড়ি সেটা অলরেডি তিনি ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছেন। সুতরাং বুঝতে পারতেছেন বিএনপির ভাইয়েরা আপনাদের উপর কি ধরনের নির্মমতা আসতেছে। বিএনপি এখনো যদি না বুঝে, না শুধরায়, তাহলে আসলে কিছু বলার নাই। যাই হোক, তথ্যগুলো দেওয়ার ছিল, দিলাম, পারলে শেয়ার করে দিন।